নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। এবার জমবে খেলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রেতা। খেলা রীতিমতো জমে উঠেছে, খেলা জমে উঠেছে গোটা রাজ্য জুড়ে। একের পর এক সেই খেলার কথাই বলবো আপনাদেরকে। শুরুতেই নজর রাখবো ভবানীপুরের দিকে, কারণ ভবানীপুরে সব থেকে বড় দুজন খেলোয়াড় ময়দানে নামতে চলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিপক্ষে শুভেন্দু অধিকারী। মমতা বনাম শুভেন্দুর খেলা ভবানীপুরে একেবারে জমজমাট চলছে। ভবানীপুর কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই সংক্রান্ত নানা রকম একেবারে চাঞ্চল্যকর বেশ ইন্টারেস্টিং ছবি আপনাদেরকে দেখাবো। এ বাদে আর কোথায় কোথায় খেলা জমে উঠেছে? পথে প্রচারে প্রার্থীরা বেরিয়ে পড়েছেন। রাজ্য জুড়ে পথে প্রচারে চলছে প্রচারের খেলা, সেই সমস্ত ছবি দেখাবো আপনাদেরকে। এছাড়া আরও একটা মজার খবর রয়েছে, কোথাও বাম তৃণমূল আতাত কি তৈরি হচ্ছে? অন্তত অসিত মজুমদারকে যে অবতারে দেখা গেল তাতে মনে তো হচ্ছে কোন অবতার জানতে একটু ধৈর্য তো ধরতে হবে। আমরা একে এক একটা খেলা বলবো, তাই না? এবার আমরা নজর রাখবো আমাদের চতুর্থ খেলার দিকে। ভাঙর। ভাঙর তো বরাবর খেলার ময়দান হয়ে রয়েছে। হিংসার খেলা হয় সেখানে, এবং সেখানেও হিংসার খেলা ইতিমধ্যেই জমে গিয়েছে। একে একে প্রতিটা খেলায় আসবো। এবার শুরুতেই ভবানীপুরের খেলার দিকে নজর রাখা যাক। ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু ইতিমধ্যেই দুপক্ষই একেবারে নেমে পড়েছে ময়দানে। দেওয়াল লিখন চলছে, প্রচার চলছে। শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ফিরে সেখানে প্রচারে ঝড় তুলেছেন, তাকে দেখে একেবারে টকবগিয়ে ফুটছে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা তাকে সাড়া দিচ্ছেন এবং তিনি যেখানে যেখানে যাচ্ছেন হাত নেড়ে অভিবাদন গ্রহণ করছেন, পুজো দিচ্ছেন, হাত জোর করে ভোট চাইছেন। সবাই জড়ো হয়ে তার সঙ্গে কথা বলছেন। মানুষ ছুটে আসছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার জন্য। ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রথম দিন নেমেই বেশ একটা বড় ভিড় কিন্তু এক কাট্টা করে ফেলেছে। একদিকে যখন শুভেন্দু অধিকারী এরকম ভিড় এক কাট্টা করছেন, সেটা তো নজরে লাগবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন এক্ষুনি বৈঠকে বসতে হবে। সুব্রত বক্সির দপ্তরে তার দলীয় যে কার্যালয়, সেখানে বৈঠকও হলো। ভবানীপুরের সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক হলো। কোনোভাবেই যুদ্ধে যেন এক চুল মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে না থাকেন, তার জন্য বৈঠক হলো। এবং সেই বৈঠকে রণকৌশল স্থির হলো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো যায়, কিভাবে শুভেন্দু অধিকারীকে রুখে দেওয়া যায়। ভবানীপুরে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ফিরেই যে প্রচারের ঝড় তুললেন, সেটা দেখে রীতিমতো ভয় পাচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা, শুভেন্দু অধিকারী মিষ্টি বিতরণ করছেন। শুভেন্দু অধিকারী মানুষের মাঝে পৌঁছে যাচ্ছেন, কথা বলছেন, এবং তাকে দেখে মানুষ কিন্তু সাড়া দিচ্ছে। ভবানীপুরের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মানুষ রীতিমতো সাড়া দিচ্ছেন। শুভেন্দু অধিকারী যখন যাচ্ছেন একেবারে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, তখন মানুষ সাড়াও দিচ্ছেন। কেন দিচ্ছেন? বিরোধী দলনেতা বলছেন, অর্থাৎ ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলছেন মানুষ এবার পরিত্রাণ চাইছেন। শুনুন একবার শুভেন্দু অধিকারী কি বলছেন। তোলাবাজি, সিন্ডিকেট, জুলুম, পরিষেবা নেই, কথা বলার অধিকার নেই, সামন্ততান্ত্রিক ভাবে এখানে চলছে। আমাকে প্রচুর ছোট দোকানদার বলেছে ওর ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ লোক মুক্তি চায়। এবং এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি, মাথা ভাঙায় প্রার্থী নিশীথ প্রামাণিক। বিজেপির যে দ্বিতীয় তালিকা, প্রার্থী তালিকা, সেই তালিকা প্রকাশ। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। এক এক করে সেই নামগুলো আপনাদের জানাবো। আজকে 150 জনের প্রার্থী তালিকা প্রকাশ। মাথা ভাঙায় প্রার্থী নিশীথ প্রামাণিক। এই মুহূর্তে আমরা যে যে নামগুলো জানতে পারছি, দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। মেখলিগঞ্জে বিজেপির প্রার্থী দধিরাম রায়। একের পর এক নাম আপনাদের জানাচ্ছি। মাথা ভাঙায় প্রার্থী নিশীথ প্রামাণিক। দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। এর আগেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছিল এবং আজকে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। আমরা এখনো পর্যন্ত যে নামগুলো জানতে পারছি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। যে তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে, বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। একের পর এক নাম আপনাদের জানিয়ে রাখতে চাইবো। প্রথমে বলবো মেখলিগঞ্জে প্রার্থী শ্রী দধিরাম রায়। মাথা
প্রামাণিক, জানিয়ে রাখছে এবং মাদারিহাট লক্ষণ লিম্বু, ধূপগুড়ি নরেশ চন্দ্র রায়, ময়নাগুড়ি শ্রী কৌশিক রায়, জলপাইগুড়ি অনন্তদেব অধিকারী, নজর রাখবো মালে শ্রী শুক্রা মুন্ডা মাল, কালিম্পং থেকে শ্রী ভরত ছেত্রী, দার্জিলিং থেকে শ্রী নোমান রায়, কার্শিয়ং থেকে সোনাম লামা, চোপড়া থেকে শ্রী শঙ্কর অধিকারী, ইটাহার থেকে সবিতা বর্মন। আমরা নিউজ রুমে চলে যাবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, বাকি তালিকা। আমাদের কাছে এসছে সমাজিত যে লিস্টটা দিচ্ছিল, আমি একদম যাদবপুর থেকে শুরু করছি। যাদবপুরে এই মুহূর্তে সর্বরী মুখার্জি অভিনেত্রী ছিলেন। সর্বরী মুখার্জি এই মুহূর্তে ক্যান্ডিডেট হয়েছে। টালিগঞ্জে পাপিয়া অধিকারী আমরা জানি, পাপিয়া অধিকারী অভিনেত্রী, পাপিয়া অধিকারীকে ক্যান্ডিডেট করা হয়েছে। বেহালা পূর্বতে দীর্ঘদিনের সাধু সন্তদের সঙ্গে ওঠা বসা এবং নিজেও ধর্মকর্মে রয়েছেন সুনীল মহারাজ এই মুহূর্তে ক্যান্ডিডেট হয়েছেন। বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খা ক্যান্ডিডেট হয়েছেন। তমানাথ ভৌমিক এই মুহূর্তে মহেশতলায় ক্যান্ডিডেট হয়েছেন। বালিগঞ্জে ক্যান্ডিডেট হয়েছেন ডক্টর শতরূপা আমরা জানি মুখপাত্র হিসেবে রয়েছিলেন। এন্টালিতে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেওয়া হয়েছে। বেলেঘাটাতে পার্থ চৌধুরীকে দেওয়া হয়েছে। জোড়াসাঁকোতে বিজয় ওঝাকে দেওয়া হয়েছে। বিজয় ওঝা আমরা জানি এর আগে কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। শ্যামপুকুরে পূর্ণিমা চক্রবর্তী, মানিকতলাতে তাপস রায়কে মানিকতলায় দেওয়া হয়েছে। কাশীপুর বেলগাছিয়াতে রিতেশ তিওয়ারি, বালিতে সঞ্জয় সিং, সাকরাইলে বর্ণালী ঢালিকে দেওয়া হয়েছে। উলুবেরিয়া উত্তরে চিরণ বেরা, শ্যামপুর আসনে হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণকে খড়গপুর থেকে এই মুহূর্তে শ্যামপুরে নিয়ে আসা হয়েছে। বাগনানে প্রেমাংশু রানা, উদয়নারায়ণপুরে প্রভাকর পণ্ডিত, জগৎবল্লভপুরে এই মুহূর্তে অনুপম ঘোষকে দেওয়া হয়েছে। আমি শ্রীরামপুরের ক্যান্ডিডেট বলছি। হুগলি শ্রীরামপুরে ক্যান্ডিডেট হয়েছে শ্রী ভাস্কর ভট্টাচার্য। চাঁপদানিতে ক্যান্ডিডেট হয়েছে শ্রী দিলীপ ঘোষ। বলাগড়ে ক্যান্ডিডেট এসসি সিট বলাগড় শ্রীমতী সুমনা সরকার এই মুহূর্তে ক্যান্ডিডেট হয়েছে। পান্ডুয়াতে শ্রী তুষার কুমার মজুমদার ক্যান্ডিডেট হয়েছে। চণ্ডীতলাতে দেবাশিস মুখার্জি, জঙ্গিপাড়াতে প্রসেনজিৎ বাগ, ধনেখালিতে এই মুহূর্তে ক্যান্ডিডেট বর্ণালী দাস। নন্দকুমার অর্থাৎ মেদিনীপুরে নন্দকুমারে নির্মল খাড়া, ভগবানপুরে শান্তনু প্রামাণিক, খেজুরিতে সুব্রত পাইক, এগড়াতে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এই মুহূর্তে এগড়া থেকে দাঁড়াচ্ছে। পিংলা থেকে মহিলা ক্যান্ডিডেট দেওয়া হয়েছে স্বাগতা মান্না। বাঘমুন্ডিতে রহিদাস মাহাতো। আমি পিসিআরকে অনুরোধ করব সর্বরী মুখার্জি, রূপা গাঙ্গুলি এই মুহূর্তে ক্যান্ডিডেট হয়েছেন। পুরুলিয়াতে সন্দীপ কুমার মুখার্জি ক্যান্ডিডেট হয়েছেন। বাঁকুড়াতে নীলাদ্রি শেখর দানা সিটিং এমএলএ ছিলেন। নীলাদ্রি শেখর দানা এই মুহূর্তে ক্যান্ডিডেট হয়েছেন। শুক্লা চ্যাটার্জি এই মুহূর্তে বিষ্ণুপুরে ক্যান্ডিডেট হয়েছেন। খণ্ডঘোষে গৌতম ধারা, বর্ধমান দক্ষিণে মৌমিতা বিশ্বাস মিশ্র, কালনাতে সিদ্ধার্থ মজুমদার এই মুহূর্তে ক্যান্ডিডেট হয়েছেন। পূর্বস্থলী উত্তরে গোপাল চট্টোপাধ্যায়, মঙ্গলকোটে শিশির ঘোষ, গোলসি এসসি সিট রাজু পাত্র, রানীগঞ্জে অ্যাডভোকেট পার্থ ঘোষ এই মুহূর্তে ক্যান্ডিডেট হয়েছেন। লাভপুরে দেবাশিস ওঝা, রামপুরহাটে ধ্রুব সাহাকে রামপুরহাট দেওয়া হয়েছে। মুরারইতে রিঙ্কি ঘোষ এবং প্রথম সূচি থেকে বিষ্ণুপুরে বদল করা হয়েছে। বিশ্বজিৎ খাঁকে দেওয়া হয়েছে এবং জয়পুরে বিশ্বজিৎ মাহাতোকে দেওয়া হয়েছে। আমি তার পাশাপাশি কাশিয়াং কান্দি এই সিটগুলো রয়েছে। আমি একটু যদি একদম নদিয়ার দিকে যাই, কৃষ্ণনগর দক্ষিণে সাধন ঘোষকে দেওয়া হয়েছে। কৃষ্ণগঞ্জ এসসি সিট দেওয়া হয়েছে সুকান্ত বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণ দেওয়া হয়েছে ডক্টর অসীম কুমার বিশ্বাসকে। বনগাঁ উত্তর দেওয়া হয়েছে অশোক কীর্তনিয়া, সিটিং এমএলএ ছিলেন। বনগাঁ দক্ষিণ দেওয়া হয়েছে স্বপন মজুমদারকে। গাইঘাটাতে এবার সুব্রত ঠাকুর, স্বরূপনগরে তারক সাহা। হাবড়াতে দেবদাস মণ্ডল, দীর্ঘদিনের বিজেপি কর্মী দেবদাস মণ্ডলকে এই মুহূর্তে হাবড়া থেকে দেওয়া হয়েছে। হাবড়া সিটটা খুব টাইট সিট ছিল তৃণমূল কংগ্রেসের জন্য। অশোকনগরে সময় হীরা। বীজপুরে দেওয়া হয়েছে সুদীপ্তা দাস। জগদ্দলে ডক্টর রাজেশ কুমার আইপিএস। এবং নোয়াপাড়াতে অর্জুন সিং দাঁড়াচ্ছেন। অর্জুন সিংয়ের ছেলে ইতিমধ্যে তিনি আরেকটি সিটে দাঁড়িয়েছেন। ব্যারাকপুরে কৌস্তব বাগচি।
খড়দাতে কল্যাণ চক্রবর্তী, ডক্টর কল্যাণ চক্রবর্তীতে খড়দাতে দেওয়া হয়েছে, কামারহাটিতে ডক্টর অরূপ চৌধুরী, দমদমে ডক্টর অ্যাডভোকেট অরিজিৎ বক্সিকে, রাজারহাট নিউ টাউনে পীয়ূষ কানোরিয়াকে, বিধাননগরে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়কে, রাজারহাট গোপালপুরে শ্রী তরুণজ্যোতি তিওয়ারিকে। তরুণজ্যোতি আমরা জানি দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে কাজ করেছে। তরুণজ্যোতি এর পাশাপাশি লিগাল সেলেও কাজ করেছে, যুব মোর্চাতেও তরুণজ্যোতি কাজ করেছে। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ও এর আগে আমরা দেখেছি সঙ্গে কাজ করেছেন। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় বিধাননগরে এবারের ক্যান্ডিডেট। বারাসতের শ্রী শঙ্কর চ্যাটার্জিকে, হারোয়াতে ভাস্কর মণ্ডলকে, মিনাখাতে রুদ্রেন্দ্র পাত্র, সন্দেশখালীতে এবার সনৎ সর্দারকে দাঁড় করানো হচ্ছে এবং রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জে পাঠানো হয়েছে। হিঙ্গলগঞ্জ থেকে রেখা পাত্র দাঁড়াচ্ছেন। বসিরহাট দক্ষিণে সুরজ বা সৌর্য ব্যানার্জি, বসিরহাট দক্ষিণে সৌর্য ব্যানার্জি দাঁড়াচ্ছেন। গোসাবাতে বিকর্ণ নস্কর, সাগরে সুমন্ত মণ্ডল, কুলপিতে অবনী নস্কর, মন্দির বাজারে মল্লিকা পাইক, জয়নগর এসসি সিট অলোক হালদার, বারুইপুর পূর্ব টুম্পা সর্দার, ক্যানিং পশ্চিমে প্রশান্ত বাইন, বারুইপুর পশ্চিমে বিশ্বজিৎ পাল, মগরাহাট পশ্চিমে গৌরশঙ্কর ঘোষ, সাতগাছিয়াতে অগ্নিশ্বর নস্কর, সোনারপুর দক্ষিণে রূপা গাঙ্গুলি, অভিনেত্রী রূপা গাঙ্গুলি এর আগে সাংসদ ছিলেন, এবার রূপা গাঙ্গুলিকে দাঁড় করানো হয়েছে। ভাঙড়ে জয়ন্ত গায়েনকে দাঁড় করানো হয়েছে। কসবাতে শ্রী সন্দীপ ব্যানার্জিকে দাঁড় করানো হয়েছে। আমি আরেকবার উত্তরবঙ্গের সিটগুলো বলে দিতে চাই। কার্শিয়াংয়ে সোনাম লামা, চোপড়াতে শঙ্কর অধিকারী, ইটাহারে সবিতা বর্মন, হরিশ্চন্দ্রপুরে রতন দাস, বৈষ্ণবনগরে রাজু কর্মকার, ফারাক্কাতে সুনীল চৌধুরী, শামশেরগঞ্জে অত্যন্ত ক্রুশিয়াল সিট, শামশেরগঞ্জে ষষ্ঠীচরণ ঘোষকে দাঁড় করানো হয়েছে। জঙ্গিপুরে চিত্ত মুখার্জিকে দাঁড় করানো হয়েছে। সাগরদিঘিতে তাপস চক্রবর্তীকে। আমি একবার লাইভ প্রতিক্রিয়া আসছে, সেখানে একবার যেতে চাই। ভালোবেসে আপন করে নিয়েছে এবং এই পরিবারের প্রত্যেকটা সদস্য, সে নিচুতলার কার্যকর্তা থেকে শুরু করে নেতৃত্ব, আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষভাবে আমি তো বলেছি, শুভেন্দু অধিকারী আমার কাছে রাজ্যের বিরোধী দলনেতা না, তিনি আমার দাদা। ব্যক্তিগত জীবনে আমার বিয়ের রেজিস্ট্রিতে পর্যন্ত তিনি দাঁড়িয়ে সই করেছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। শ্রমিকদার মতন একজন পণ্ডিত মানুষ, একজন এই ধরনের অভিজ্ঞ মানুষ, এই ধরনের জ্ঞানী একজন মানুষ আমার দলের রাজ্য সভাপতি, আমি তার সান্নিধ্য পেয়েছি। আমি সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদারের মতন একজন গুণী মানুষ, তার সান্নিধ্য পেয়েছি। সুনীল বানসালজি, ভূপেন্দ্র যাদবজি, বিপ্লব দেব আমাকে স্নেহ করেছেন, আমাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি, দল আমাকে যখন এই দায়িত্ব দিয়েছে, আমি এখন অবধি দেখিনি, আপনাদের মুখেই প্রথম শুনছি। 294টা আসনে তৃণমূল তো হারবেই, তার মধ্যে তো ব্যারাকপুর নিশ্চয়ই তার মধ্যে পড়ে। তবে এটুকু আমি আপনাদের বলবো, ব্যারাকপুর, পানিহাটি তথা এই গোটা শিল্পাঞ্চল তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেবে। এই মুহূর্তে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল টেলিফোন লাইনে রয়েছেন। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এন্টালি থেকে দাঁড়াচ্ছেন, মহিলা ক্যান্ডিডেট প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। প্রিয়াঙ্কা, আপনার প্রথম প্রতিক্রিয়া কি? প্রথম যে ক্যান্ডিডেট লিস্ট, সেই ক্যান্ডিডেট লিস্টে আপনি ছিলেন না, কিন্তু 73 নম্বর মানে 163 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এন্টালিতে শ্রীমতী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই মুহূর্তে ক্যান্ডিডেট, কি বলবেন? থ্যাংক ইউ ময়ূক। আর আমি আমার পার্টিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ আছি যে তারা আমাকে আবার এই লড়াইয়ের ময়দানে নামিয়েছে। এন্টালি লড়ার আমার অভিজ্ঞতা আছে। লাস্ট টাইম হয়তো ফার্স্ট টাইম ছিল বলে একটু শিখতে দেরি হয়েছে, কিন্তু আগে একটা পাঞ্জা মেরেছিলাম, এবার পুরো চিড়ে শেষই করে দিব। বেশ, অনেক ধন্যবাদ। আমি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই মুহূর্তে এন্টালি থেকে রয়েছেন। মানিকতলা থেকে তাপস রায়, তাকেও আমি টেলিফোনে ধরার চেষ্টা করব, কিন্তু সম্ভবত পানিহাটির আসনটি এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে কিনা আমিও দেখছি। এই মুহূর্তে পানিহাটির আসনটি এই মুহূর্তে ঘোষণা করা হয়নি। পানিহাটি এখনো নাম রয়েছে। পানিহাটির এই মুহূর্তে আসন ঘোষণা করা হয়নি। পূর্বস্থলী উত্তরে গোপাল চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে, মঙ্গলকোটে শিশির ঘোষ। একদম গ্রাসরুট লেভেলে শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছে আমার সাথে। আমি শুভ্রাংশুকে একবার বলবো যে গ্রাসরুট লেভেল থেকে এই মুহূর্তে যাদেরকে বাছা হয়েছে, বিজেপি এই মুহূর্তে যেভাবে ক্যান্ডিডেটদেরকে বেছেছে, রূপা গঙ্গোপাধ্যায়, যেরকমভাবে সোনারপুরে রূপা গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়েছে, রূপা গাঙ্গুলির পাশাপাশি হিরণ, শুভ্রাংশু খড়গপুরে হিরণকে সরিয়ে দেওয়া হলো। দিলীপ ঘোষ খড়গপুরে থাকলেন, কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় শ্যামপুরে দেওয়া হলো। মানে কি বলবে, অনেকগুলো চেঞ্জেস। এই তোমার সঙ্গে যখন আমি এখানে কথা বলছি, তুমি তার ঠিক কয়েক সেকেন্ড আগে আমার সঙ্গে হিরণের কথা হচ্ছিল। হিরণ আমাকে যে কথাটা বললো, খড়গপুরে গেছে, এটা নিয়ে কোনো দুঃখ নেই। সরকার আসার পর
তবেই সে আনন্দ পাবে। এবং শ্যামপুরে সে বলছে আরও ভালো হলো আমার কাছে, তার কারণ খড়গপুরে আমরা করে এসেছিলাম, খড়গপুরে ওনারা করে এসেছিলাম, কিন্তু এখন কলকাতা আর শ্যামপুরের মধ্যে যোগাযোগ আরও ভালো হবে। এবং যেহেতু সে নিজে হাওড়ার ছেলে এবং সে বলছে আমার পক্ষে শ্যামপুর আরও বেটার এবং বেটার জায়গা হবে। এদিকে তুমি যদি দেখো এখনও অবধি 37টা জায়গা বাকি আছে, 37 থেকে 38টা জায়গা, 38টা জায়গা বাকি আছে, 38টা জায়গা বাকি আছে। অভয়ার মাও আজকে বলেছে যে আমরা দাঁড়াতে চাই। আমি বলবো এই যে গলসি, রানীগঞ্জ, লাভপুর ক্যান্ডিডেটদের প্রাথমিকভাবে চেনা যাচ্ছে না হয়তো, কিন্তু প্রত্যেকে একদম বুথ স্তর থেকে নামগুলো প্রস্তাব করেছে। ধ্রুব সাহা রামপুরহাট পেয়েছে, ফাইনালি ধ্রুব সাহা রামপুরহাট পেয়েছে। ধ্রুব সাহা ওখানকার জনপ্রিয়তম লোক, আর এই যে অ্যাডভোকেট প্রতাপ ঘোষ রানীগঞ্জের, ওখানে পার্থ ঘোষ, ওখানেও পরিচিত নাম। ওখানে তৃণমূলের যে দাঁড়িয়েছে রানীগঞ্জে, সে অন্ডালের কালোবরণ মণ্ডল, সেও কিন্তু একটা পরিচিত মুখ নয়। বাঁকুড়াতে নীলাদ্রি শেখর দানা সিট রিটেন করছে, মানে বাঁকুড়া নীলাদ্রি শেখর দানা পাবে কি পাবে না এই নিয়ে একটা সংশয় ছিল, সেই জায়গায় নীলাদ্রি শেখর দানাকে বাঁকুড়াতে নিয়ে এলো। আচ্ছা দেখো, দিব্যেন্দু অধিকারী এগরাতে পেয়েছে, অধিকারী আছে এগরাতে, দিব্যেন্দু অধিকারী এগরা, খেজুরিতে সুব্রত পাইক, ভগবানপুরে শান্তনু প্রামাণিক, পিংলাতে স্বাগতা মান্না। মানে এই জায়গাটা একদম ডিরেক্টলি, মানে এই যে অংশ, এটা শুভেন্দু অধিকারী মোটামুটি নিজের গড় বলা যায়। সেখানে নিজের ভাইকে, মানে দাদাকে এই মুহূর্তে কন্টেস্ট করে। ভাই মানে ওই যে জায়গাটা, এখানে যেটা বিজেপি মনে করছে পূর্ব মেদিনীপুরের 16টা আসন, সব কটা আসন বিজেপি মনে করছে সব কটাই পাবে। এবং সেই জায়গায় আচ্ছা আমি শুভ্রাংশু একটু আমি তোমাকে থামাচ্ছি। তরুণজ্যোতি তিওয়ারি আমাদের চ্যানেলে বহুবার এসেছেন। তরুণজ্যোতি রাজারহাট গোপালপুরে, তরুণজ্যোতি 47 নম্বরে তোমার নাম রয়েছে। 117 নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রাজারহাট গোপালপুরে শ্রী তরুণজ্যোতি তিওয়ারি, এই নামে সম্ভবত বাংলাতে একজনই আছে, এবং এই একজন প্রথম যে প্রতিক্রিয়া কি সেটা বাংলার মানুষ জানতে চায়। তরুণ। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার বাড়ি রাজারহাট গোপালপুরে, এবং এখানকার 2011 থেকে মানুষ যেটা দেখে এসে তার পরিবর্তন দরকার। এখানে তৃণমূলের প্রার্থী অদিতি মুন্সি, তাকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কারণ অদিতি মুন্সি জাস্ট একটা মুখোশ, আসল মুখ হলো দেবরাজ। একটা অদিতি মুন্সিকে রাবার স্ট্যাম্পের মতো ব্যবহার করা হয়, রাবার স্ট্যাম্পের মতো ব্যবহার করে যাবতীয় দুর্নীতিমূলক কাজ, সিন্ডিকেট এবং যাবতীয় নোংরামি চালিয়ে যায় দেবরাজ এবং তার বাহিনী, যাদের কাছে একসময় কিছু ছিল না, তারা যে কোটি কোটি টাকার মালিক। এখান থেকে জমা জল থেকে আরম্ভ করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে সব কটা শোচনীয় অবস্থা হয়ে দাঁড়িয়েছে এদের জন্য। সব জায়গায় কাটমানি। মধ্যবিত্তকে ফ্ল্যাট কিনতে হলে পার ফ্ল্যাটে পার স্কোয়ার ফিট পিছু 800 থেকে 1000 টাকা এক্সট্রা যায়, কারণ এদের কাটমানিটা এদের কাছে যায় বলে। তো লড়াই সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে। দেখো, আপনার মহাভারত তো জানেন, মহাভারতে যদি বলা হয় কৌরব পক্ষে তো বিশ্বপিতামহ ছিলেন, বিশ্বপিতামহ তো ভালোই ছিলেন। বিশ্বপিতামহর ফ্যাক্টরটা না এখানে, বিশ্বপিতামহ কৌরব পক্ষে ছিলেন, হি ওয়াজ অন দ্য রং সাইড, এন্ড অদিতি মুন্সি ইজ ইন দ্য রং সাইড। কিন্তু এখানে এজেন্ডা কি হবে আপনার? পাপিয়া অধিকারী এই মুহূর্তে রয়েছেন, তরুণকে আমি ধরতে চাই। তরুণ, এজেন্ডাটা কি হবে রাজারহাট গোপালপুরে? মানে এখানে তো তুমি কোনো একটা এজেন্ডা নিয়ে দাঁড়াবে। সমস্ত উন্নয়ন তো করে দিয়েছে বলছে তৃণমূল কংগ্রেস। না, হ্যাঁ, উন্নয়ন দেখা যায়। বর্ষা হলে এখানে নৌকা নিয়ে বেরোতে হয়। এখনো একটা আরবান এরিয়া, এটা এখনো পানীয় জল পৌঁছায়নি। বেকারত্ব এখানে এখনো একটা ইস্যু। ফ্ল্যাট বাড়ি সিন্ডিকেটের জন্য মধ্যবিত্তর প্রাণ যায়। এখানে স্বাস্থ্য ব্যবস্থা, যেগুলো স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, অবস্থা শোচনীয়। সরকারি স্কুল যেগুলো আছে, সরকারি স্কুলগুলোর অবস্থা একই। এবং পশ্চিমবঙ্গের সার্বিক যে দুর্নীতির প্রভাব, সেটা তো এখানে আছেই। সাথে স্পেসিফিক যদি বললাম, এখানকার এগুলো আছে বড় ইস্যু। একটা হিসাব করুন, একটা মধ্যবিত্ত সে অফিস ফেরত, সে বাড়ি থেকে ফিরছে, মানে অফিস থেকে ফিরছে, পরিবারের সাথে টাইম কাটাবে বলে 1-1.5 ঘন্টা করে জ্যামে আটকে থাকে এখানে। অ্যান্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড ওভার হিয়ার। বর্ষাকালে নৌকা নিয়ে বেরোবে না কি হবে না বেরোবে বুঝতে পারে না। মিনিমাম যে বেসিক বিয়ের নেসিটিগুলো, সেগুলো এখানে দেখা হয় না। মানুষ উত্তর দেওয়ার জন্য তৈরি আছে এবার। ধন্যবাদ তরুণজ্যোতি। আমরা শুনছিলাম তরুণজ্যোতির কথা। আমরা যে লিস্টটা দেখতে পাচ্ছি, এখানে যেটা আছে নিশীথ প্রামাণিক মাথা ভাঙাতে নিশীথ প্রামাণিক আছে। এই নিশীথ প্রামাণিক ভোটে দাঁড়াবে কি দাঁড়াবে না, এবার দিনহাটায় দাঁড়াবে কি অন্য জায়গায় দাঁড়াবে, সে নিয়ে একটা সংশয় ছিল। তবে যেটা দেখা গেল, দিনহাটায় নয়, নিশীথ প্রামাণিক দাঁড়াচ্ছে মাথা ভাঙায়। এবং মাথা ভাঙাটা মোটামুটি হবে বিজেপির জেতা সিট বলে স্থানীয় জেলা সভাপতিরা বলছেন, জেলা নেতারা বলছেন। এদিকে যেটা হচ্ছে
মেকলিগঞ্জের যেটা কথা হচ্ছে সেখানে আছে শ্রী দধিরাম রায়। দধিরাম রায় এর আগে 2 বছর দাঁড়িয়েছিল, কিন্তু 2 বছরই পরাজিত হয়েছে, মানে এর গত দুটো ইলেকশনে দাঁড়িয়েছিল বিধানসভা ইলেকশনে। তো এই দধিরাম রায় যখন এসছে, যখন এখানে জিতছে এবং এবার মনে করা হচ্ছে দধিরাম রায় জিতবে। আমাদের সঙ্গে রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, যাদবপুরের প্রার্থী। সর্বরীদি কেমন আছেন? কেমন লাগছে? হ্যাঁ, আমরা যে কথা বলছিলাম সর্বরী মুখার্জির সঙ্গে, ওনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তো যে দধিরাম রায়ের কথা বলছিলাম, মেখলিগঞ্জের দধিরাম রায়, ওখানে যেটা হয়েছিল গ্রেটারের সঙ্গে বিজেপির একটা যোগাযোগ হচ্ছে, আমার একটা খবর পাওয়া যাচ্ছিল এবং মনে করা হচ্ছিল ওই জায়গাটা গ্রেটার পেয়ে যাবে। তাও ওটা গ্রেটারকে না দিয়ে এবার দধিরাম রায় বিজেপির ক্যান্ডিডেট, যে বিজেপি সারা জীবন বিজেপি করে এসছে, তাকে দেওয়া। এরপর একের পর ধূপগুড়ি নরেশচন্দ্র রায়, ধূপগুড়ি নরেশচন্দ্র রায় তাকে দেওয়া হয়েছে। এবং এছাড়া দেওয়া হয়েছে ময়নাগুড়ির শ্রী কৌশিক রায়, জলপাইগুড়ির শ্রী অনন্তদেব অধিকারী, জলপাইগুড়ি থেকে পাচ্ছে শ্রী অনন্তদেব অধিকারী, মালের শ্রী সুক্তা মুন্দা। মানে যেভাবে সাজানো হয়েছে, এভাবে যেভাবে সাজানো হয়েছে, সেই সাজানোটার মধ্যে একটা কেমন সংকলন, যেভাবে সাজানো হয়েছে এখানে বিজেপি প্রার্থীদের, এবং প্রত্যেকটি জায়গায় বিজেপি প্রার্থীদের মানে এটাকে রিসার্চ ওয়ার্কের মতো করে সাজানো হয়েছে। কাকে কোন সিটটা দেবে, কে কতদিন কীভাবে খেটেছে, কে জনগণের থেকে দূরে কেউ সরে যায়নি, তো জনগণের সঙ্গে যোগাযোগ কতটা, এবং সে দাঁড়ালে পার্টির অন্য লোকেরা কি মনে করছে, এবং প্রতিটি জিনিসকে মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যে রয়েছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুনবাবু, টিকিট পেলেন তো? এবার তো এটা অন্য, একজন অর্জুন সিং মানে এটা অন্য ব্যাপার। এবার নোয়াপাড়া কি দেখবে? দেখুন, বাংলায় পরিবর্তন হচ্ছে, তার মধ্যে নোয়াপাড়াও পরিবর্তন আছে, নিশ্চিত আছে, পরিবর্তন হবে। ভারতীয় জনতা পার্টি সরকার করবে পশ্চিমবাংলা। ভারতীয় জনতা পার্টি আমার উপরে বিশ্বাস করেছে। আমরা ব্যারাকপুরে 7টা সিটই ভারতীয় জনতা পার্টিকে দেব। এই লড়াইয়ের জন্য আমরা আজকে 1.5 বছর ধরে লড়াই করে জায়গাটা তৈরি করেছি। না, অর্জুন সিং মানে তো বিশাল লড়াই। অর্জুন সিংকে তো এমনি হারানো যায় না, অর্জুন একবারে। তো এবারে তো নোয়াপাড়া তো হালকা সিট আর নয়। দেখুন, নোয়াপাড়া সিটটা তৃণমূল কংগ্রেস এমন একটা লোককে টিকিট দিল, যে লোকটার এগেনস্টে মমতা ব্যানার্জি সিআইডি এফআইআর করেছে জিটিএ চাকরি চুরি করার। এরপরেও মমতা ব্যানার্জি পার্টিতে তো চোরদের কোনো অসুবিধা নেই। বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পেয়েছে, এরকম অনেক চোরদেরকে টিকিট দিয়েছে। তো ব্যারাকপুরে মানুষ এই রিয়েকশনটা করবে, ওর বিরুদ্ধেই ওদের বিরুদ্ধেই ভোট হবে, বিজেপিকে তারা ক্ষমতায় আনবে। ধন্যবাদ অর্জুনবাবু। নোয়াপাড়া থেকে আমরা অর্জুনবাবুর সঙ্গে কথা বললাম, অর্জুন সিংয়ের সঙ্গে কথা বললাম। অর্জুন সিংয়ের ছেলে প্রবণ সিংয়ের টিকিট আগের দিন আমরা দেখেছিলাম পেয়েছিল, আজকে অর্জুন সিংয়ের টিকিট দেখালাম। অর্থাৎ অর্জুন সিং আগে যে 7টা বিধানসভার কথা বলছিলেন ব্যারাকপুর, যেখানে তিনি লোকসভার টিকিটে জিতেছিলেন সাংসদ পদে, এবার তিনি দাঁড়িয়েছেন বিধানসভার পদে এবং জিতবেন বলে আশা করছেন, এবং বলছেন চূড়ান্ত লড়াই দেবেন। অর্থাৎ বিজেপি এইভাবে টিকিট যেভাবে দেওয়া হচ্ছে, টিকিটের যে গতি প্রকৃতি, কে পাচ্ছে কে পাচ্ছে না, সেই জায়গাটা মানে একটা। হ্যাঁ, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রূপা গাঙ্গুলি, সোনারপুর দক্ষিণের প্রার্থী। রূপাদি, কেমন লাগছে? হ্যাঁ, অনেক বড় দায়িত্ব। এটা সোনারপুর দক্ষিণের মতো জায়গায় আপনার মতো একটা স্ট্রং ক্যান্ডিডেটকে দিয়ে দিল বিজেপি। এই তো অন্যরকম লড়াই হচ্ছে এবার। আসলে ওখানে আমি বহু বছর ধরে ওখানে আমি থাকি, আমার বাড়ি, বাবা মা ওখানে থেকেছেন। তারপরে বহু আন্দোলনে ওখানে আমি ওদের সঙ্গে সামিল হয়েছি। কার্যকর্তারা বারবার আমাকে ওখানে ডেকে নিয়ে যেতেন নানান প্রোগ্রামে, নানান আন্দোলনে। অনেক রাত জাগা, ওখানে অনেক মারপিটের সাক্ষী, অনেক আমাদের বুথ কর্মীদের গাছে টাঙিয়ে মেরে দেওয়া হয়েছিল বারুইপুরের কাছে। সেখানে 3 রাত্রি বসে 3টে মার্ডারকে অ্যারেস্ট করা, অনেক ঘটনা সোনারপুরের কাছাকাছি। দক্ষিণে আমার বাড়ি যেহেতু, সেজন্য হয়তো দক্ষিণ দেওয়া হয়েছে।
না, অ্যাকচুয়ালি দক্ষিণ 24 পরগনা ওখানকার যে 31টা বিধানসভা, সেই 31টা বিধানসভার একটাও তৃণমূল ছাড়া অন্য কেউ পায় না, অন্য কেউ পেতে পারে না, এরকম একটা কথা বলে তৃণমূল। সেই জায়গায় সোনারপুর দক্ষিণ কেমন লড়াই হবে? দেখুন, সবাই যদি খুব সেফ সিট খোঁজে, সবাই যদি ভাবে যে আমি এ গ্রেড সিট, বেস্ট সিটেই লড়বো, তাহলে আর লড়াইটা কি হলো? লড়তে তো সবাইকেই হবে, সবকিছুতেই লড়তে হবে। তো এইসব ভাবার সময় এখন নয়, এখন 26-এ তৃণমূলের বিসর্জনের ভাবার সময়, আর কিছু সময় নয়, এখন লড়াইয়ের মাঠে। থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ। আমরা কথা বলছিলাম Thank you. রূপা গাঙ্গুলির সঙ্গে, উনি বললেন লড়াইয়ের মাঠে দেখা হবে এবং লড়াই করে যেতে হবে। তো আমরা প্রত্যেক প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় সিটগুলো দেখতে পাচ্ছি, যেমন পূর্বস্থলী উত্তর শ্রী গোপাল চট্টোপাধ্যায়, মঙ্গলকোট শিশির ঘোষ, গলসি রাজু পাত্র, লাভপুর শ্রী দেবেশ ওঝা, রামপুরহাট শ্রী ধ্রুব সাহা, এই ধ্রুব সাহা বীরভূমের যে বিজেপির মধ্যে যে একটা যে লড়াইয়ের ব্যাপারটা দেখানো হয়, যে মুখে কথা বলা হয়, যে কথা বলার লোক, সেই ধ্রুব সাহাকে পেয়েছে রামপুরহাটে লড়াই করছে ধ্রুব সাহা। মনে রাখতে হবে, এই রামপুরহাট সিটটা এবার কিন্তু বিজেপি মনে করছে রামপুরহাট সিটটা বিজেপি পাবে। এর আগে দুবরাজপুরে তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল অনুপ সাহা দুবরাজপুরের সিটটা ছিনিয়ে নিয়েছিল। এবার মনে করা হচ্ছে একই সঙ্গে রামপুরহাটও বিজেপি ছিনিয়ে নিতে পারবে এবং সেখানে ধ্রুব সাহাকে প্রার্থী করা হয়েছে। মুরারয়ে প্রার্থীকে করা হয়েছে রিঙ্কি ঘোষ। মুরারয়ে কিন্তু শক্ত লড়াই, ওখানে লড়াই করছে রিঙ্কি ঘোষ। এইরকম প্রত্যেক জেলায় যে জায়গায়, যেমন শ্রীরামপুর, এবার আমি চলে আসছি হুগলির শ্রীরামপুরে প্রার্থী হয়েছে ভাস্কর ভট্টাচার্য। শ্রীরামপুর সিটটা নিয়ে তৃণমূল নিজেও সংশয়ে আছে, সিটটা পাবে কি পাবে না। এই জায়গায় বিজেপির স্ট্রং ক্যান্ডিডেট ভাস্কর ভট্টাচার্য। চাপদানিতে দিলীপ সিংকে নিয়ে এর আগেও আলোচনা হয়েছে, ভোটের আগে অর্জুন সিং ওনার বাড়ি গিয়েছিল, এরকম একটা কথাবার্তা চলছিল। চাপদানিতে দিলীপ সিং। পান্ডুয়াতে দাঁড়িয়েছে তুষার কুমার মজুমদার, চণ্ডীতলায় দেবাশিস মুখার্জি, জঙ্গিপাড়াতে দাঁড়িয়েছে প্রসেনজিৎ বাগ, ধনেখালি বর্ণালী দাস। এই সিটটাও লড়াইয়ের সিট, প্রচণ্ড লড়াইয়ের সিট। আমরা একটু আগে কথা বলছিলাম, রামপুরহাটে দাঁড়িয়েছে ধ্রুব সাহা, বিজেপির লড়াকু নেতা। সেই ধ্রুব সাহা আমাদের সঙ্গে ফোনে আছে। ধ্রুববাবু, কেমন লাগছে? নমস্কার। আপনি তো মানে একদম, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন ধ্রুববাবু। আমি পার্টির প্রতি কৃতজ্ঞ। লড়াইয়ের ময়দানে তৃণমূলের অত্যাচার এবং এখানে ওভারের তৃণমূলের প্রার্থী বর্ষিয়ার নেতা, তার বিরুদ্ধে লড়াই, দুর্নীতি, অপশাসন, নৈরাজ্য, তার বিরুদ্ধে লড়াই, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আমার মতো একজন সাধারণ কার্যকর্তাকে সুযোগ দিয়েছে। নিশ্চিতভাবে জয় হবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ কর্মী হিসাবে সাধারণ কর্মীদের সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টির জয়ের জন্য আমাদের লড়াই, এই লড়াই আমরা জয় করি। অনুব্রত মণ্ডলের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতেন আপনি, কালো দুধ কুমার মণ্ডল এর মতনই আপনার কণ্ঠস্বর ছিল একটা জঙ্গি নেতার মতন, মানে যাকে বলা হয় একবারে তুর্কি নেতা। এবার কি পারবেন রামপুরহাট ছিনিয়ে নিতে? চোখে চোখ রেখে লড়াই হবে। বীরভূমে ভারতীয় জনতা পার্টি ম্যাক্সিমাম সিটে জয় হবে। ভারতীয় জনতা পার্টির জয় হবে, সাধারণ মানুষের জয় হবে, গণতন্ত্রের জয় হবে। যেভাবে অত্যাচার হয়েছে সাধারণ মানুষের উপরে, যেভাবে সাধারণ মানুষ নির্যাতিত হয়েছে, সেই নির্যাতনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, আমাদের বোন বাহা স্কুল অত্যাচার হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তার বিরুদ্ধে অত্যাচার হবে। আদিবাসী সমাজের অধিকার ফিরে পাওয়ার দাবিতে আমাদের লড়াই হবে। সেই লড়াই আমরা নিশ্চিতভাবে আমরা জয়লাভ করব।
ধ্রুববাবু, বীরভূমে তৃণমূল নেতারা নিজেদের মধ্যে আলোচনায় বলছে বীরভূমে 4টে সিট তারা পাবে না, 4টে সিট পাওয়ার কোনো চান্স নেই। দেখুন, তৃণমূল কংগ্রেস কি বলছে জানি না। তৃণমূল কংগ্রেস দ্বিধা বিভক্ত। তৃণমূল কংগ্রেস নিজেরা ঠিক করতে পারছে না তাদের নেতাকে, তাদের উদ্দেশ্য কি। এখন তৃণমূল কংগ্রেসের নেতারা প্রচারে নেই, মাঠে নেই, ময়দানে নেই, শুধুমাত্র নিজেদের মধ্যে দলাদলি ভাগাভাগি এর মধ্যেই আছে। তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত। ধন্যবাদ ধ্রুববাবু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রিতেশ তিওয়ারি। রিতেশ বাবু, কেমন লাগছে? গঙ্গায় অনেক, সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন আমার ওখানে যারা কংগ্রেস সিপিএম যারা আছে তারা প্রত্যেকেই জানে যে আজ পরিবর্তনের লড়াই হচ্ছে। আজ পশ্চিমবঙ্গে এই সরকারের কে পরিবর্তন করার জন্য মানুষ ভোট দেবে। আজকে কংগ্রেস সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া। এই লড়াইয়ে কংগ্রেস সিপিএম আজ নেই। তারা যা করবে, যেটুকু ভোট পাবে সেটা তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখার জন্য সেই ভোটটা পাবে। তাই মানুষকে আমরা বলবো যে এই রাজ্যে 34 বছর আপনারা সিপিএম এর ক্ষমতায় সরকার দেখেছে। এই রাজ্যে আপনারা একইভাবে তৃণমূলের 15 বছর দেখলেন। সুতরাং তার আগে 22 বছর 52 থেকে 77 অব্দি কংগ্রেস দেখেছেন, মাঝখানে 2 বছর যুক্তফ্রন্ট দেখেছেন। তো বাংলার মানুষ এই সমস্ত দলকে দেখে নিয়েছে। দে আর টেস্টেড বাট দে আর নট ট্রাস্টেড। এইটাই ভিত্তি নিয়ে আমি মানুষের কাছে কি ইস্যু নিয়ে আপনি কাশীপুর বেলগাছিয়ার মানুষের কাছে যাবেন? কোন কোন ইস্যুগুলো আপনি শান দেবেন মূলত? দেখুন, এলাকার অনেক ইস্যু আছে। আজকে এখন এত কথা বললে আমি নিশ্চিত আপনার চ্যানেলে সব কটা যাবে না। আমি নিশ্চিত সমস্ত ইস্যু নিয়ে মূল ইস্যু হবে গোটা কাশীপুরটা। আপনি ঘুরুন, আপনার মনে হবে আপনি কোনো মফস্বলে এসেছেন। গোটা কাশীপুরটা একটা কলকাতার প্রাণকেন্দ্র ছিল। গোটা কাশীপুর জুড়ে সকাল 8টা বাজলে টালা ব্রিজ, যে পুরনো টালা ব্রিজের যে স্মৃতি, সেখানে লোক নামতো, হাজার হাজার লোক ওই কাশীপুরে কর্মস্থলের জন্য আসতেন। আজ সেই কাশীপুরে যদি আপনি যান, গঙ্গার ধারটা দেখবেন গোটা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা সেটা দখল করেছে। ঐতিহ্যমণ্ডিত পাইকপাড়া ক্লাব, টালা স্পোর্টিং এবং পাইকপাড়া স্পোর্টিং, যেখানে অনেক বড় বড় ক্রিকেটার হয়েছে, মানে যারা বাংলা খেলেছে, আব্দুল মুনায়েমের মতো ছেলে ওইখানে বাংলা খেলেছে, সেই মাঠটায় গেলে আপনি আজকের ডেটে কষ্ট পাবেন। গিয়ে দেখবেন মাঠের কোণে কোণে চারিদিক থেকে এই সমস্ত অনুপ্রবেশকারীদের প্রাক্তন বিধায়ক ওখানে বসানোর ব্যবস্থা করেছেন। আমি চাইবো তার পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে, যে টালা পার্কের যে ঝিল সেটা যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এলাকার সমস্ত ছাত্রছাত্রীরা, এলাকার বাচ্চারা যারা ওখানে সাঁতার কাটে, তার জন্য এটা উপযুক্ত ব্যবস্থা হোক। বড়নগর সরকারি হসপিটাল, যেটা কলকাতায় 1 নম্বর ওয়ার্ডে আছে, আপনি যান, গিয়ে দেখুন হসপিটালটার কি অবস্থা। ফার্স্ট এড ছাড়া কিছুই নেই। সরকার 15 বছর সরকারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন শ্যামপুরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণ, নমস্কার। কি ব্যাপার, তোমার কেমন লাগছে? একবারে খড়গপুর থেকে শ্যামপুর চলে এলে। না, শ্যামপুর চলে এসে আমি কৃতজ্ঞতা জানাবো আমার পার্টিকে, কারণ শ্যামপুর তো আমার নিজের জায়গা, আমার নিজের মামার বাড়ি, আমার নিজের মায়ের জন্মস্থান। তো আমি ছোটবেলায় তো অর্ধেক সময় আমি শ্যামপুরই, মানে আমার মামার বাড়িতেই পড়ে থাকতাম। তো এটা একটা আমার বিরাট সৌভাগ্য যে আমি আমার নিজের মাটি, আমার নিজের রক্ত, নিজের জায়গাতে ওখান থেকে ওখানকার মানুষের জন্য লড়াই করব। এটা একটা বিরাট বড় প্রাপ্তি। এর জন্য অসংখ্য ধন্যবাদ ভারতীয় জনতা পার্টিকে, যে তারা আমার নিজের মাটি, নিজের রক্তের জায়গায় আমাকে নিয়ে এসেছেন। তো শ্যামপুরে তুমি সাধারণ মানুষের কাছে গিয়ে কি বলবে? খালি ঘরের ছেলে বলার ছাড়া আর কি বলবে? না, রাজনীতিতে তো ঘরের ছেলে আর বলে এরকম কিছু হয় না। রাজনীতিতে হয় যে আপনাকে যে পশ্চিমবঙ্গের যে ভয়ঙ্কর দুর্নীতি, পশ্চিমবঙ্গের যে করাপশন, সেটা তো শুধুমাত্র শ্যামপুর না, সেটা পুরো পশ্চিমবঙ্গের সবচাইতে বড় একটা ক্যান্সারের মতো রোগ হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্যান্সার রোগ পশ্চিমবঙ্গকে ঠিক করতে গেলে প্রত্যেকটি বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি জিততে হবে এবং সেখানে নরেন্দ্র মোদীর সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো ইন জেনারেল আমাদের পশ্চিমবঙ্গের যদি পরিবর্তন না হয় 2026-এ, আগামী 100 বছরও পশ্চিমবঙ্গের কোনো পরিবর্তন হবে না। আর শ্যামপুরে আমার যতদূর মনে আছে, আমি ছোটবেলায় যেতাম এবং কদিন আগেও মামার বাড়িতে গিয়েছিলাম।
শ্যামপুরে এখনো কোনো হাসপাতাল নেই, এখনো ঠিকঠাক কোনো কলেজ নেই, এখনো আমাদের ওখানে সেই ব্রিজটা নেই, এখনো 50 বছর আগে শ্যামপুর যেটা ছিল এখনো সেরকমই আছে। 50 বছর আগে শ্যামপুর যেমনটাই ছিল ঠিক তেমনটাই আছে। হিরণ বলছে এবার আর তেমনটা থাকবে না, নতুন হবে। আমাদের সঙ্গে রয়েছেন বিধাননগরের বিজয়ী প্রার্থী শরৎ দত্ত, ডক্টর শরৎ দত্ত। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি বিধাননগরের মতো জায়গায় আপনাকে লড়াই করতে হবে এবং বিজেপি বলছে এবার বদল হবেই। আপনি কি বলছেন? বিজেপি যা বলছে আমি একই কথা বলছি, বদল হবেই এবার, এটা সুনিশ্চিত, খালি সময়ের অপেক্ষা। আপনার কেন্দ্র বিধাননগরের জনগণের কাছে আমার একটাই কথা, যে এবারে লড়াইটা হচ্ছে অধর্মের বিরুদ্ধে ধর্মের। এই যে 15 বছরের ধারাবাহিক অধর্ম হয়েছে বিধাননগরে, সারা পশ্চিমবঙ্গের জনগণ এই অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় করবে। আমি ধর্মের ভিত্তিতেই ভোট চাইছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধর্মের জয় হবে, অধর্মের পরাজয় হবে। বিধাননগরে ধারাবাহিক দুর্নীতি, জমি বাড়ি বিক্রির যে সাংঘাতিক চক্র চলে, এখানে চক্রবুহ ভেদ করবে আমরা। ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটবে, শুধু বিধাননগরে নয়, সারা পশ্চিমবঙ্গে এর পদ্মফুল ফুটতে চলেছে, খালি সময়ের অপেক্ষায়। মধ্যবিত্তের যে বিধাননগর ছিল সেই জায়গাটা নাকি পাল্টে যাচ্ছে, এটা কি আপনি রুখবেন নাকি? বিধান রায়ের স্বপ্নের বিধাননগর ভারতীয় জনতা পার্টি ফেরত দেবে। ধন্যবাদ ডাক্তার। বিধাননগর করেছিল সেটা কিন্তু ফেরত দেবে ভারতীয় জনতা পার্টি বিধাননগর নিবাসীর কাছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিধাননগরের ক্যান্ডিডেট সহদতের সঙ্গে। আমরা এই যে এবার যেটা হচ্ছে, যেমন আমরা একটু আগে বললাম উল্লেখযোগ্য কেন্দ্র যেগুলো হচ্ছে, যেমন রূপা গাঙ্গুলিকে দাঁড় করানো যে সোনারপুর দক্ষিণের মতো জায়গা, যেখানটা হচ্ছে খুব টাফ কম্পিটিশনের জায়গায় হেভিওয়েট ক্যান্ডিডেট রূপা গাঙ্গুলি এখানে কিন্তু। আচ্ছা, আমরা এই কথাটি থাকবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী রয়েছেন। দিব্যেন্দু, কি মনে হচ্ছে, এগরা কি তোমার হাতে না হাতের বাইরে? লড়াইটা কেমন হবে? এগরা হচ্ছে আমার পিতৃদেব, অর্থাৎ রাজনীতিবিদ হিসেবে বর্তমানে যার বয়স প্রায় 90, তার জন্মস্থান। আর 2006 সালে বামফ্রন্টের 28 বছরের মন্ত্রী, এনডিএ সরকারের প্রার্থী হিসেবে তিনি এগরা থেকে জয়যুক্ত হয়েছিলেন। হয়তো আপনাদের মনে হতে পারে এগরা আমাদের কাছে লোকসভা নির্বাচনে, সাম্প্রতিক লোকসভা নির্বাচনে এগরায় আমরা ভালো সংখ্যক মার্জিনে এগিয়ে আছি এবং এগরায় আমরা জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। শুধু তাই নয়, আমাদের জেলার 16টি আসনই আমরা জয়যুক্ত হয়ে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করব, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করব। মানে এবার লড়াই এগরাতে তোমার লড়াই আর নন্দীগ্রাম, তোমাকে তো দুটোই দেখতে হবে। তোমার তো অনেক জায়গা, এগরা, নন্দীগ্রাম, না 16টা আসনই এলাকাতেই, সমস্ত জায়গাতেই যাবো, কেন এই জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে এগরা নির্বাচনের কাজ যেমন করবো, তেমনি অন্য জায়গায় পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের অন্যান্য জায়গায় যেখানে প্রয়োজন মনে করবে সেখানেই যাবো ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পক্ষে। আমরা কথা বলছিলাম দিব্যেন্দু অধিকারীর সঙ্গে। এই মুহূর্তে আমরা যে শ্রমিক ভট্টাচার্য বিবৃতি দিয়েছিলেন, তার পরিণতি কি হয়েছে? কত পুলিশ অফিসার এবং কত আইএস অফিসার এই মুহূর্তে পানিশমেন্ট পোস্টিং আছে। সুতরাং এগুলো আমাদের বিষয় নয়, নির্বাচন কমিশনের বিষয়। তার জন্য রাজভবনে যান, তার উপরে বিশ্বাস না থাকলে রাষ্ট্রপতির কাছে চলে যান, আর তার উপরেও সুপ্রিম কোর্ট আছে। রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করতে হলে সেটা 2021 সালে বিজেপি করতে পারবে। আমরা নীতিগতভাবে কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা প্রয়োগ করে ফেলে দেবার পক্ষে নই। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের সঙ্গে লড়াই।
তৃণমূল কংগ্রেসের লড়াই প্রত্যেকটি সাধারণ মানুষের সঙ্গে লড়াই, যাদের মেধা প্রতারিত হয়েছে, যাদের জীবন যৌবন লুট হয়ে গেছে, যাদের কারণে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হয়নি, বৃহৎ শিল্পর দরজা খোলা যায়, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়, যারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইকোলজিক্যাল ব্যালেন্সকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে, তো তাদের বিরুদ্ধে লড়াই। এ নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই। আর রাষ্ট্রপতির শাসন কি ভগবানের শাসন সবকিছু নয়। উনি বিভিন্ন দেবতার মন্দিরে যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের যে গণদেবতা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের পুরোনোতে আস্থার পানিহাটি থেকে অভয় মা তিনি জানিয়েছেন তাকে বিজেপি টিকিটে প্রার্থী করা হচ্ছে। বিজেপির উপর তিনি বলতো আমি বিজেপির উপর আস্থা রাখছি, বিজেপি নারী নিরাপত্তা দিতে পারবে, বিজেপির উপর আমি আস্থা রাখছি। আপনি কিছু জানেন নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। পুরোনোতে আস্থা এবং নতুনদেরও সুযোগ দেওয়া, এই গোটা স্ট্র্যাটেজি কি কাজে লাগানো হলো? দুটো প্রার্থী তালিকা বেঁধে তাই প্রকাশ্যে আসছে। কিছু আশা বাকি। আমরা যেটা দেখছিলাম একটু আগে সমীর ভট্টাচার্যের কথা শুনছিলাম, এখানে আমরা কতগুলো উল্লেখযোগ্য প্রার্থীর নাম বলছি। যেমন যাদবপুরে দাঁড়িয়েছেন কে? সর্বরী মুখার্জি। যাদবপুরে দাঁড়িয়েছে সর্বরী মুখার্জি। টালিগঞ্জ দাঁড়িয়েছে কে? পাপিয়া অধিকারী। এন্টালিতে দাঁড়িয়েছে কে? প্রিয়াঙ্কা টিব্রাল এন্টালি। শ্যামপুকুরে দাঁড়িয়েছে কে? পূর্ণিমা চক্রবর্তী। সাঁকরাইলে দাঁড়িয়েছে বর্ণালী ধর। খড়গ্রামে দাঁড়িয়েছে মিতালি মাল। ইটাহারের সবিতা বর্মন। কান্দিতে দাঁড়িয়েছে গার্গী দাস ঘোষ কান্দিতে। ভরতপুরে দাঁড়িয়েছে অনামিকা ঘোষ। মানে এই যে এবার যেটা দেখা যাচ্ছে, যেটা বারবার যেটা দেখা যাচ্ছে, যারা এমপি ছিলেন, যারা হেভিওয়েট প্রার্থী, যারা এমপি ছিলেন, যারা সাংসদ ছিলেন, যারা গতবারের সংসদে ভোটে লড়েছিলেন, এমন অনেক প্রার্থীকে, এমন অনেককেই এবারে প্রার্থী করা হয়েছে। বিজেপির এবারের যে প্রার্থীটা সাজানো হয়েছে একেবারে যেন টর্পেডো বোম্বের মতো করে ফেলা হয়েছে। একবারে আমি যেটা এর আগেও বলেছি, প্রার্থী সেইভাবে চিহ্নিত করা হয়েছে, সেই কেন্দ্রটিকে একবার নয়, একবার দুবার তিনবার বিভিন্নভাবে বিভিন্ন জন দিয়ে, বিভিন্ন মানুষ দিয়ে এটাকে চেক করে তবেই প্রার্থী করা হয়েছে। যেমন আমি বলছিলাম, সোনারপুরের দক্ষিণে কাকে বেছে নেওয়া হলো? রূপা গাঙ্গুলি। কারণ রূপা গাঙ্গুলির মতন হেভিওয়েট প্রার্থী সোনারপুর দক্ষিণের জন্য জরুরি ছিল, বিজেপির মনে করছে। ঠিক এইভাবে বিধাননগর যেখানটা বলা হয়, যেটা বলা হচ্ছে মানে একটা বাঙালিদের, একটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাঙালিদের জায়গা, সেইখানটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সেই জায়গায় ডাক্তার শরদ্দত্ত মুখোপাধ্যায়কে আনা হলো। মানে বাঙালি আশা আকাঙ্ক্ষার জন্য যাকে মনে করছে সেই জন্য শরদ্দত্ত মুখোপাধ্যায়কে আনা হলো। নোয়াপাড়াতে কাকে আনা হচ্ছে? নোয়াপাড়াতে যিনি সাংসদে রয়েছেন, আগে সাংসদে ছিলেন অর্জুন সিংকে। নোয়াপাড়ার লড়াইটা কিন্তু অন্যরকম লড়াই, এবং সেই লড়াইয়ের জন্য অর্জুন সিংকে নিয়ে আসা হয়েছে। ঠিক এই মুহূর্তে আমি বলছিলাম, আমরা এভাবে কথা বলবো। বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। পাপিয়াদি, হ্যাঁ নমস্কার, বলুন। কেমন লাগছে? টালিগঞ্জের প্রার্থী হয়েছেন আপনি, পাপিয়াদি। আপনি নিজেও সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন, নাটক যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন, এখন বিজেপি প্রার্থীর টালিগঞ্জে। কেমনটা মনে হচ্ছে? কি ভাবছেন? কিভাবে লড়াই করবেন? প্রথমেই বলি, এত বড় দল ভারতীয় জনতা পার্টি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তো তার জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। লড়াইয়ের মাঠে যখন ওনারা আমাকে নামিয়েছেন, তখন লড়াই তো করতেই হবে। অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স আই থিঙ্ক উইল বি স্মুথ, কারণ অনেক
ঘটনা ঘটেছে, যাতে টালিগঞ্জের লোক একেবারে ক্ষিপ্ত হয়ে রয়েছে চতুর্দিক থেকে। হ্যাঁ, ফিল্ম এখনো ইন্ডাস্ট্রি হয়নি, আমাদের ফিল্ম ট্রেড সেটা তো ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে, সেটা একটু দেখতে হবে সেটা কিভাবে কি করা যায়। আর অন্যান্য ব্যাপারেও তো মানে এখানে সাংঘাতিক সিন্ডিকেট চলছে। হঠাৎ করে বাড়ি ভেঙে সব লম্বা লম্বা বাড়ি হয়ে যাচ্ছে, যেগুলো আমরা ভাবতেই পারি না। আমার বাড়ির সামনে একটা প্রায় 38 তলা না 40 তলা বাড়ি হয়ে গেলে সমস্ত জল টল, আরো অনেক কাণ্ড। হ্যাঁ, এখানে বস্তি উন্নয়ন কিছু হয়নি, সেটা ঠিকঠাক করতে হবে। তারপরে মহিলাদের লড়াইয়ে কিন্তু তৃণমূল হয়ে যে লড়ছে সে স্বরূপ বিশ্বাসের দাদা অরূপ বিশ্বাস, সে অনেক পাওয়ার, কিন্তু তার মেসির সঙ্গে ফটো তোলে, পারবেন নাকি? মেসির সঙ্গে এত বড় পাওয়ার যে এতগুলো মানুষের টাকা নষ্ট করে, এত পাওয়ারফুল লোক, সত্যিই তাই, এত পাওয়ারফুল লোক কিন্তু সব মানে অনর্থ ঘটাচ্ছে ভুলভাল জায়গায়। আমি দেখুন, আমি কারোর সম্পর্কে কিছু বলবো না, আমি সিস্টেমের এগেনস্টে বলবো না। স্বরূপ না অরূপ কারোর সম্পর্কেই আমি কিছু বলবো না। আমি ওদের যে সিস্টেমটা তৈরি করেছে, এই ঘুঘুর বাসাটা ভাঙতে হবে টালিগঞ্জে। সিন্ডিকেট মানে সিন্ডিকেট শুধু নয়, আরো অনেক কিছু। মানে আমাদের এখানকার লোকেরা এই যে কুলপি, এই সামনেই কুলপি, এখানে যদি একটা ফ্যাক্টরি করা যেত, কিচ্ছু না, সেগুলো করতে দেওয়া হয়নি। আমাদের ছেলেরা বেরিয়ে যেত না। আমাদের এই টালিগঞ্জ বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আপনি শুধু আসুন এবং দেখুন কটা ছেলে এখানে থাকে, সব বড় বড় পড়াশোনা করে কোথায় সব চলে গেছে। কেন ভাই, এটা কি হচ্ছে? টালিগঞ্জে যারা সত্যি ভালো প্রখ্যাত অভিনেতা, ডিরেক্টর, তারা সব বসে আছে, তারা ঘরের করে বসে কাঁদছে, কতদিন চোখের জল ফেলবে? এটা সব থেকে ইন্টেলেকচুয়াল একটা জায়গা, সবাই ভেরি এডুকেটেড অ্যান্ড দে আর অল গোয়িং আউট। এইরকম ব্রেন ড্রেন তো হওয়ার কথা নয় টালিগঞ্জে। তাহলে পাপিয়াদি, আপনি অরূপ বিশ্বাসকে ভয় পাচ্ছেন না, ডরাচ্ছেন না, আপনি লড়াই করবেন? না, ভয় পাওয়ার কিছু নেই। লড়াইটা আমি করব, যে লড়াইটা আমি সকলের হয়ে করব, আমি সকলের মুখপাত্র হয়ে করব। আমি এই ডোর টু ডোর গিয়ে দেখেছি মানুষরা কত বিরক্ত, তারা আসতে পারছে না। এই ভয়টা কিসের জন্য? আমি এই বৈঠকে ডেকেছিলাম, তারা বলছে আমরা বিজেপিকে ভোট দেবো, কিন্তু বৈঠকে আসতে চাইছে না। আপনি ভাবুন, আমরা একটু আমাদের মোদিজি বলেছিলেন একটু বৈঠক করতে, দিল্লিতে যেরকম হাজার বৈঠক হয়েছিল, তারা বৈঠকে আসতে চাইছে না। কারণ বলছে না, মানে সামনাসামনি খুব কম মানুষ এসেছে, কিন্তু তারা বুকে প্রাণে মোদিজির সমস্ত স্কিম নিয়ে বসে আছেন যে কবে এখানে বিজেপি আসবে। ঠিক, আমরা কথা বলছিলাম, আমরা এই খবরই থাকবো, আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা বিরতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।